ছেলে আমার কোমরের মাপ নিয়ে বলল ডেলিভারি হলে কি হবে সে জানে কি। আজ দুপুরে নতুন ব্লাউজের জন্য মাপ নিচ্ছিলাম, ছেলে এসে আমার কোমরে মেজারিং টেপ ধরে বলল আমার কোমর সাইজ 28 এবং বাচ্চা হলে এটা কতটুকু বাড়বে সে হিসাব করে রেখেছে। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছিস? সে আমার কোমর ধরে রেখে বলল, মা, যখন আমাদের বাচ্চা হবে তখন তোমার কোমর মোটা হয়ে যাবে। আমি সেই হিসেব রেখে পোশাক কিনব, আমার মাথা ঘুরছিল। আমি বললাম, আমাদের বাচ্চা মানে কি? সে আমার পেটে হাত রেখে বলল, হ্যাঁ, আমাদের বাচ্চা। আমরা যখন বিয়ে করব তখন বাচ্চা হবে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে আরও বলল, আমি ইতিমধ্যে হিসাব করেছি। প্রেগন্যান্সির সময় তোমার কি কি যত্নের দরকার হবে। আমার পেটে তার হাতের তাপ অনুভব করতে পারছিলাম। সে বলল, মা, আমি তোমাকে মা বানাতে চাই, আমার বাচ্চার মা। তুমি আমার স্ত্রী হও, আমরা নিজেদের সংসার করি। মেজারিং টেপটা মেঝেতে পড়ে গেল। আমার মনে হচ্ছিল আমার শরীর আমার নিজের নয় গিয়ে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাজীব সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর তিনা। রিয়াজ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিনা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু আজকের ঘটনাটা ভিন্ন। রিয়াজ আসলে কথা বলছিল আমাদের পোষা বিড়াল লুনার কথা। লুনা গর্ভবতী এবং রিয়াজ ভেটেরিনারি সায়েন্স পড়ছে। সে লুনার প্রেগন্যান্সি নিয়ে খুবই চিন্তিত ছিল। আমার কোমরের মাপ নেওয়ার সময় সে আসলে তুলনা করছিল লুনার পেটের সাইজের সাথে। মা, লুনার বাচ্চা হলে আমাদের অনেক যত্ন নিতে হবে, রিয়াজ বলল। আমি ইতিমধ্যে ভেটেরিনারি বইগুলো পড়ে ফেলেছি। জানো, গর্ভবতী বিড়ালের খাবার থেকে শুরু করে প্রসবের সময় কি কি করতে হয় সব হিসেব করে রেখেছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তুই আমাকে কি ভয় দিয়েছিলি, রিয়াজ? কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সেদিন রাতে যখন আমি রিয়াজের রুমে গেলাম, দেখলাম সে একটা পুরনো ডায়েরি নিয়ে বসে আছে। ডায়েরিটা ছিল আমার দাদিমার। মা, এই ডায়েরিতে অদ্ভুত সব কথা লেখা আছে, রিয়াজ বলল। দাদিমা লিখেছেন যে আমাদের বাড়িতে একটা গোপন ভূগর্ভস্থ কক্ষ আছে গি। আমি অবাক হয়ে গেলাম। গোপন কক্ষ? এ বাড়িতে আমি ৩০ বছর বাস করছি, কোনো গোপন কক্ষের কথা জানি না গি। রিয়াজ ডায়েরি খুলে দেখাল। দেখো, এখানে লেখা, বইয়ের আলমারির পেছনে একটা চাপা দরজা আছে। সেখানে আমাদের পূর্বপুরুষদের সোনার গহনা আর প্রাচীন পাণ্ডুলিপি লুকানো আছে। আমার মন উত্তেজনায় কেঁপে উঠল। আমরা সাথে সাথে নিচতলার লাইব্রেরিতে গেলাম। বইয়ের আলমারিটা ছিল বিশাল, দেওয়াল জুড়ে। রিয়াজ আলমারির পেছনে হাত দিয়ে খোঁজ করতে লাগল। মা, এখানে একটা সুইচ আছে, রিয়াজ চিৎকার করে বলল। সুইচ টিপতেই একটা অংশ ঘুরে গেল। আমাদের সামনে একটা সংকীর্ণ সিঁড়ি দেখা গেল যা নিচের দিকে নেমে গেছে। আমার হৃদয় কাঁপছিল। রিয়াজ, এটা কি? আমরা টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে নামলাম। নিচে একটা ছোট কক্ষ ছিল। দেওয়ালে প্রাচীন সব ছবি আর একটা পুরনো সিন্দুক। সিন্দুক খুলতেই আমাদের চোখ ধাঁধিয়ে গেল। সোনার গহনা, প্রাচীন মুদ্রা আর হাতে লেখা পাণ্ডুলিপি। মা, এটা তো অসাধারণ, রিয়াজ বলল। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার ছিল একটা চিঠি। চিঠিটা ছিল আমার দাদিমার নামে, কিন্তু লেখা ছিল একজন অচেনা ব্যক্তির। চিঠিতে লেখা ছিল, প্রিয় কমলা, আমি তোমাকে আমাদের পারিবারিক রহস্যের কথা বলতে চাই। আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের কাছ থেকে লুকিয়ে রাখা সোনা এখানে রেখেছিলেন। এই সম্পদ আমাদের পরিবারের প্রজন্মের জন্য রাখা গ। আমি চিঠিটা পড়ে অভিভূত হয়ে গেলাম। আমাদের পরিবারের এই গৌরবময় ইতিহাস সম্পর্কে আমি কিছুই জানতাম না। রিয়াজ একটা পুরনো ডায়েরি হাতে নিল। মা, এই ডায়েরিতে আরও রহস্যের কথা আছে। দেখো, এখানে একটা ম্যাপ আছে গি। ম্যাপটা ছিল আমাদের বাড়ির এলাকার। কিন্তু এতে দেখানো হয়েছিল যে আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে একটা গোপন সুড়ঙ্গ আছে যেটা নদীর তীর পর্যন্ত চলে গেছে। রিয়াজ, এটা কি সত্যি হতে পারে? আমি জিজ্ঞেস করলাম। আমরা আরও খোঁজাখুঁজি করলাম। কক্ষের একপাশে একটা ছোট দরজা ছিল। দরজাটা খুলতেই একটা লম্বা সুড়ঙ্গ দেখা গেল। সুড়ঙ্গ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় ১৫ মিনিট গেলাম। শেষে একটা বড় কক্ষে পৌঁছালাম।
এই কক্ষে ছিল আরও অনেক সিন্দুক আর প্রাচীন জিনিসপত্র। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ পেলাম, তোমরা কারা? আমরা ঘুরে দেখলাম একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন। তার চেহারা দেখে মনে হলো তিনি অনেকদিন ধরে এখানে আছেন। আমি রঘুনাথ সেন, তিনি বললেন। তোমাদের দাদুর ভাই। আমি গত ২০ বছর ধরে এই গোপন স্থানে থাকছি। আমি অবাক হয়ে গেলাম। কাকু, আপনি এখানে কেন? তিনি বললেন, মিতালি, আমি এই পারিবারিক সম্পদের রক্ষক। আমাদের পূর্বপুরুষরা আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন। রঘুনাথ কাকু আমাদের বসতে বললেন। তিনি বললেন, আমাদের পরিবার শুধু সোনা গহনার অধিকারী নয়। আমাদের কাছে আছে প্রাচীন জ্ঞান আর বিজ্ঞানের গোপন তথ্য। তিনি একটা বই দেখালেন। এই বইতে আছে প্রাচীন আযুর্বেদের গোপন চিকিৎসা পদ্ধতি, যা দিয়ে দুরারোগ্য ব্যাধি সারানো যায়। রিয়াজ উত্তেজিত হয়ে বলল, কাকু, আমি তো ভেটেরিনারি পড়ছি। এই জ্ঞান কি পশু চিকিৎসায়ও কাজ লাগবে? রঘুনাথ কাকু হাসলেন। অবশ্যই বেটা। আমাদের পূর্বপুরুষরা মানুষ আর পশু দুয়ের চিকিৎসায় জানতেন। তিনি আমাদের দেখালেন আরেকটা বই। এটা দেখো। এতে লেখা আছে কিভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে রোগ সারাতে হয়। আমরা কয়েক ঘণ্টা সেখানে বসে রইলাম। রঘুনাথ কাকু আমাদের পারিবারিক ইতিহাসের অনেক কথা বললেন। মিতালি, তোমার দাদু অনেক সাহসী মানুষ ছিলেন, তিনি বললেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে গোপন কাজ করতেন। আমার চোখ জ্বলে ভরে গেল। কাকু, এই কথাগুলো আমি আগে জানতাম না। রঘুনাথ কাকু বললেন, তোমার দাদু চাইতেন না পরিবারে কেউ বিপদে পড়ুক। তাই তিনি এই সব গোপন রেখেছিলেন। তিনি আমাদের হাতে একটা চাবি দিলেন। এই চাবি দিয়ে তোমরা উপরের সিন্দুকগুলো খুলতে পারবে। তবে মনে রেখো, এই সম্পদ শুধু পরিবারের কল্যাণে ব্যবহার করবে। আমরা যখন বাড়ি ফিরলাম তখন রাত প্রায় ৩টা বাজে। আমার মন ভরে ছিল নতুন আবিষ্কারের আনন্দে। পরের দিন সকালে রাজীব যখন সব শুনল, সে অবিশ্বাস্য দেখল। মিতালি, তুমি কি নিশ্চিত এসব সত্যি? আমরা তাকে গোপন কক্ষে নিয়ে গেলাম। সব দেখে তার চোখও বিস্ময়ে বড় হয়ে গেল। এটা তো অবিশ্বাস্য, সে বলল। রিয়াজ বলল, বাবা, আমি এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করতে চাই। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই জ্ঞান আর সম্পদের সদ্ব্যবহার করব। রিয়াজ তার পড়াশোনায় এই প্রাচীন জ্ঞানকে কাজে লাগাতে শুরু করল। কয়েক মাস পর রিয়াজ একটা অদ্ভুত আবিষ্কার করল। তার পোষা বিড়াল লুনা একটা রোগে আক্রান্ত হয়েছিল যা সাধারণ চিকিৎসায় সারছিল না। রিয়াজ প্রাচীন পাণ্ডুলিপি অনুসরণ করে একটা ভেষজ ওষুধ তৈরি করল। অবিশ্বাস্যভাবে লুনা সেরে উঠল। রিয়াজের কলেজের অধ্যাপকরাও এই চিকিৎসা পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠলেন। মা, আমি মনে করি আমাদের এই জ্ঞান আরও মানুষের কাজে লাগানো উচিত, রিয়াজ বলল। আমরা পারিবারিক সভা করলাম। রঘুনাথ কাকু উপস্থিত ছিলেন। কাকু, আপনি কি মনে করেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি চিন্তা করে বললেন, আমি মনে করি সময় এসেছে এই জ্ঞান পৃথিবীর কাজে লাগানোর। তবে সাবধানে করতে হবে। আমরা পরিকল্পনা করলাম একটা গবেষণা কেন্দ্র স্থাপনের, যেখানে প্রাচীন আর আধুনিক চিকিৎসা পদ্ধতির সমন্বয় ঘটানো হবে। কিন্তু এরই মধ্যে আরেকটা রহস্যের সন্ধান পেলাম। রঘুনাথ কাকু আমাদের বললেন যে আমাদের পরিবারের সাথে জড়িয়ে আছে একটা প্রাচীন মন্দিরের ইতিহাস। সেই মন্দিরে আছে আরও গোপন জ্ঞানের ভাণ্ডার, তিনি বললেন। আমার মন আবার উত্তেজনায় ভরে উঠল। কোথায় সেই মন্দির? রঘুনাথ কাকু একটা পুরনো মানচিত্র দেখালেন। এখান থেকে ৫০ কিলোমিটার দূরে, জঙ্গলের ভেতরে। আমরা পরিকল্পনা করলাম সেই মন্দিরে যাওয়ার। রিয়াজ, তিনা, রাজীব আর আমি সবাই মিলে একটা অভিযানের প্রস্তুতি নিলাম। যাত্রার দিন সকালে আমরা রওনা হলাম। জঙ্গলের পথ ছিল কঠিন। তবে রঘুনাথ কাকুর দেওয়া মানচিত্র অনুসরণ করে আমরা সঠিক পথেই এগুচ্ছিলাম। দুপুরের দিকে আমরা একটা প্রাচীন মন্দিরের সামনে পৌঁছালাম। মন্দিরটা ছিল পুরোপুরি জঙ্গলে ঢাকা। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখলাম দেওয়ালে খোদাই করা প্রাচীন লিপি। রিয়াজ সেগুলো পড়ার চেষ্টা করল। মা, এখানে লেখা আছে যে এই মন্দির হল জ্ঞানের ভাণ্ডার, সে বলল। মন্দিরের গভীরে একটা গুপ্তকক্ষ ছিল। সেখানে ছিল অসংখ্য প্রাচীন পুঁথি আর শিলালিপি। তিনা উত্তেজিত হয়ে বলল, মা, এগুলো দেখতে তো অনেক পুরনো। আমরা সাবধানে পুঁথিগুলো দেখতে লাগলাম। এতে ছিল গণিত, জ্যোতিষ, চিকিৎসাবিজ্ঞান আর প্রকৃতি নিয়ে অনেক জ্ঞান। রাজীব বলল, মিতালি, এই জ্ঞানগুলো তো আধুনিক বিজ্ঞানের চেয়েও উন্নত। আমরা বুঝতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু সাধারণ মানুষ ছিলেন না।
তারা ছিলেন জ্ঞানী আর বিজ্ঞানী। মন্দির থেকে ফেরার পথে আমরা সিদ্ধান্ত নিলাম এই সব জ্ঞান সংরক্ষণ করব আর মানবকল্যাণে ব্যবহার করব। বাড়ি ফিরে আমরা একটা পরিকল্পনা তৈরি করলাম। আমাদের বাড়িতেই একটা গবেষণাগার স্থাপন করব। রিয়াজ বলল, মা, আমি আমার কলেজের অধ্যাপকদের এই প্রাচীন জ্ঞানের কথা বলতে চাই। আমি সায় দিলাম। কিন্তু সাবধানে করিস। সবকিছু একসাথে প্রকাশ করা ঠিক হবে না। কয়েক সপ্তাহ পর রিয়াজ তার অধ্যাপক ডক্টর রহমানকে আমাদের বাড়িতে নিয়ে এল। ডক্টর রহমান প্রাচীন পুঁথিগুলো দেখে অভিভূত হয়ে গেলেন। এটা তো অসাধারণ। এই জ্ঞান আধুনিক চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব আনতে পারে কি? তিনি আমাদের প্রস্তাব দিলেন বিশ্ববিদ্যালয়ের সাথে একটা যৌথ গবেষণা প্রকল্প শুরু করার। আমরা রাজি হলাম। কিন্তু শর্ত দিলাম যে এই জ্ঞানের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। এভাবে আমাদের পারিবারিক রহস্য থেকে শুরু হল একটা নতুন যুগ। রিয়াজ তার পড়াশোনার পাশাপাশি এই প্রাচীন জ্ঞান নিয়ে কাজ করতে লাগল। তিনা স্কুলে তার বন্ধুদের আমাদের পারিবারিক আবিষ্কারের কথা বলল। তার শিক্ষকরাও আগ্রহী হয়ে উঠলেন। 1 বছর পর আমাদের গবেষণার ফলাফল প্রকাশিত হল। প্রাচীন ভেষজ চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে বেশ কয়েকটা জটিল রোগের সমাধান পাওয়া গেল। রিয়াজ এখন একজন স্বনামধন্য গবেষক হিসেবে পরিচিত। তার কাজের জন্য সে জাতীয় পুরস্কার পেয়েছে। মা, সব শুরু হয়েছিল তোমার সেই দুপুরের ঘটনা থেকে, রিয়াজ হেসে বলল। আমি মনে করলাম সেই দিনের কথা যখন সে আমার কোমরের মাপ নিচ্ছিল। কে জানত সেই সামান্য ভুল বোঝাবুঝি থেকে আমাদের এত বড় আবিষ্কার হবে। আজ আমাদের বাড়িতে নিয়মিত গবেষকরা আসেন। আমাদের গোপন কক্ষটা এখন একটা গবেষণাগারে পরিণত হয়েছে। রঘুনাথ কাকুও খুশি। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পেয়েছে। আমার মনে হয় জীবন কত অদ্ভুত। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে আমাদের পুরো পরিবারের ভাগ্য বদলে গেল। কিন্তু আমাদের রহস্যের যাত্রা এখানেই শেষ নয়। কয়েক মাস পর তিনা স্কুল থেকে ফিরে একটা অদ্ভুত খবর নিয়ে এল। মা, আমাদের স্কুলের লাইব্রেরিতে একটা পুরনো বই পেয়েছি, তিনা উত্তেজিত হয়ে বলল। সেখানে আমাদের পরিবারের নাম লেখা আছে। আমি কৌতূহলী হয়ে উঠলাম। কি ধরনের বই? তিনা বইটা দেখাল। সেটা ছিল আমাদের এলাকার ইতিহাস নিয়ে লেখা। তার মধ্যে একটা অধ্যায়ে লেখা ছিল আমাদের পূর্বপুরুষদের কীর্তির কথা। মা, এখানে লেখা আছে যে আমাদের দাদার দাদু ছিলেন একজন বিখ্যাত শিক্ষক, তিনা পড়ে শোনাল। তিনি এই এলাকায় প্রথম স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমি বইটা নিয়ে পড়তে লাগলাম। জানলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু সম্পদশালী ছিলেন না, তারা সমাজসেবায়ও এগিয়েছিলেন। সেদিন রাতে রাজীব বলল, মিতালি, আমাদের পরিবারের এই ঐতিহ্য আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এলাকায় একটা ফ্রি ক্লিনিক খোলার, যেখানে প্রাচীন আর আধুনিক চিকিৎসা একসাথে দেওয়া হবে। রিয়াজ এই প্রকল্পে পুরো মন দিয়ে কাজ করতে লাগল। সে বিভিন্ন এলাকা থেকে ভেষজ সংগ্রহ করে এনে ওষুধ তৈরি করতে শুরু করল। মা, আমাদের প্রাচীন পদ্ধতি সত্যিই কাজ করছে, সে বলল। গতকাল একটা কুকুরের জটিল রোগ সারিয়ে দিতে পেরেছি। এদিকে আমি আর রাজীব ক্লিনিক প্রতিষ্ঠার কাগজপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। রঘুনাথ কাকু আমাদের সব রকম সাহায্য করতে লাগলেন। 6 মাস পর আমাদের ক্লিনিক চালু হল। প্রথম দিনেই অনেক রোগী এসেছিল। একজন বৃদ্ধ মহিলা এসেছিলেন যার হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল। রিয়াজ তাকে প্রাচীন পদ্ধতিতে ম্যাসাজ আর ভেষজ ওষুধ দিল। ডাক্তার বাবু, এতদিন পর ব্যথা কমেছে, মহিলা কৃতজ্ঞতায় বললেন। এভাবে আমাদের ক্লিনিকের সুনাম ছড়িয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল। একদিন একজন সাংবাদিক এসেছিলেন আমাদের সাক্ষাৎকার নিতে। তিনি আমাদের পারিবারিক আবিষ্কার আর ক্লিনিকের কথা পত্রিকায় ছাপালেন। এরপর আমাদের জীবন আরও ব্যস্ত হয়ে গেল। টিভির লোকেরা এসে আমাদের নিয়ে প্রতিবেদন তৈরি করল। তিনা স্কুলে বীরের মতো সম্মান পেতে লাগল। তিনা, তোর পরিবার তো টিভিতে এসেছে, তার বন্ধুরা বলত। কিন্তু সবচেয়ে বড় সম্মান পেল রিয়াজ। সরকার তাকে যুব উদ্যোক্তা পুরস্কার দিল। পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে রিয়াজ বলল, এই সফলতার পেছনে রয়েছে আমার মায়ের অনুপ্রেরণা। সেই দুপুরে যদি আমি লুনার প্রেগন্যান্সি নিয়ে চিন্তিত না হতাম, আজ হয়তো আমরা আমাদের পারিবারিক রহস্য আবিষ্কার করতে পারতাম না। শুনে আমার চোখে জল এসে গেল। আমার ছেলে কত বড় হয়ে গেছে। এরপর আরেকটা চমক অপেক্ষা করছিল। রঘুনাথ কাকু একদিন আমাদের ডেকে বললেন, আমার একটা শেষ রহস্য বলার আছে। আমরা সবাই তার চারপাশে বসলাম। তোমাদের দাদিমার একটা গোপন ডায়েরি আছে, তিনি বললেন।
সেখানে লেখা আছে একটা প্রাচীন ধনের কথা গু। আমার হৃদয় আবার কাঁপতে লাগল। আরও ধন? রঘুনাথ কাকু মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু এই ধন মাটির নিচে নয়। এটা আছে আমাদের পূর্বপুরুষদের গানে গি। তিনি একটা পুরনো সিন্দুক খুলে দেখালেন। ভেতরে ছিল অনেকগুলো পুঁথি। এগুলো হল প্রাচীন জ্যোতিষশাস্ত্রের বই, তিনি বললেন। এর মাধ্যমে ভবিষ্যৎ বলা যায়। রিয়াজ সংশয় প্রকাশ করল। কাকু, জ্যোতিষশাস্ত্র তো বিজ্ঞানসম্মত নয় গি। রঘুনাথ কাকু হেসে বললেন, বেটা, তুমি যে প্রাচীন চিকিৎসা পদ্ধতিও একসময় বিজ্ঞানসম্মত মনে করা হতো না। কিন্তু এখন দেখছ কত কার্যকর। আমরা পুঁথিগুলো খুলে দেখলাম। সেখানে ছিল জটিল সব গাণিতিক হিসাব আর নক্ষত্রের চার্ট। তিনা বলল, দাদু, এগুলো দেখতে তো অনেক কঠিন গু। রঘুনাথ কাকু বললেন, আমি তোমাদের শেখাব। কিন্তু এই জ্ঞান শুধু ভালো কাজে ব্যবহার করতে হবে গু। পরের কয়েক মাস আমরা জ্যোতিষশাস্ত্র শিখতে লাগলাম। অবিশ্বাস্য লাগলেও এই পদ্ধতিতে অনেক সঠিক ভবিষ্যৎবাণী করা যেত। রিয়াজ এই জ্ঞানকে তার পশু চিকিৎসায় কাজে লাগাতে শুরু করল। নক্ষত্রের অবস্থান দেখে সে বুঝতে পারত কোনো সময় কোনো চিকিৎসা বেশি কার্যকর হবে। মা, এটা সত্যিই অবিশ্বাস্য, সে বলল। আজ পর্যন্ত আমার কোনো চিকিৎসা ব্যর্থ হয়নি গি। এদিকে আমি আর রাজীব এই জ্ঞান ব্যবহার করে আমাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে শুরু করলাম। ফলাফল ছিল চমৎকার। 1 বছর পর আমাদের পারিবারিক গবেষণা কেন্দ্র আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত হল। বিদেশ থেকে গবেষকরা আসতে লাগলেন। মিতালি, তোমাদের পরিবারের এই জ্ঞান বিশ্বের সম্পদ, একজন আমেরিকান অধ্যাপক বললেন। কিন্তু আমরা ঠিক করলাম এই জ্ঞান ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করব না। আমাদের উদ্দেশ্য শুধু মানব কল্যাণ। তিনা এই সময় একটা আবিষ্কার করল। সে দেখল যে আমাদের পুঁথিগুলোতে প্রাচীন গণিতশাস্ত্রের অনেক সূত্র আছে যা আধুনিক গণিতবিদরা এখনও আবিষ্কার করেননি। মা, আমি এই গণিত নিয়ে কাজ করতে চাই, তিনা বলল। আমি তাকে অনুমতি দিলাম। তিনা তার স্কুলের গণিত শিক্ষকের সাহায্যে এই প্রাচীন সূত্রগুলো আধুনিক ভাষায় অনুবাদ করতে লাগল। এভাবে আমাদের পরিবারের প্রতিটি সদস্য তাদের নিজ নিজ ক্ষেত্রে এই প্রাচীন জ্ঞানের ব্যবহার করতে লাগল। রাজীব তার অফিসে এই জ্যোতিষ জ্ঞান কাজে লাগিয়ে অনেক বড় প্রকল্পে সফল হল। তার কোম্পানি এখন দেশের অন্যতম সেরা। আমি নিজেও এই জ্ঞান ব্যবহার করে আমাদের পারিবারিক সিদ্ধান্ত নিতে শুরু করলাম। ফলে আমাদের পরিবারে কোনো সমস্যা হয় না। 2 বছর পর আমাদের গবেষণা কেন্দ্রে আরও একটা আবিষ্কার হল। রিয়াজ আবিষ্কার করল যে আমাদের প্রাচীন চিকিৎসা পদ্ধতি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতেও কার্যকর। মা, এটা বিশ্বব্যাপী একটা বিপ্লব আনতে পারে, সে উত্তেজিত হয়ে বলল। আমরা এই আবিষ্কার প্রকাশ করার আগে অনেক চিন্তাভাবনা করলাম। কারণ আমরা জানতাম এটা অনেক বড় ব্যাপার। শেষে আমরা সিদ্ধান্ত নিলাম এই জ্ঞান বিনামূল্যে সবার সাথে ভাগ করে নেব। আমাদের এই সিদ্ধান্তে বিশ্বব্যাপী সাড়া পড়ে গেল। আমাদের পরিবারকে মানবতার বন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়া হল। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার পেলাম যখন একদিন একজন ক্যান্সার রোগী এসে বলল, আপনাদের চিকিৎসায় আমার প্রাণ বেঁচেছে। আমার সন্তানেরা এখনও মাকে পেয়েছে গি। সেদিন আমার মনে হল আমাদের এই দীর্ঘ যাত্রা সার্থক হয়েছে। আজ 3 বছর পর আমি যখন এই গল্পটা বলছি, রিয়াজ এখন একজন বিশ্বখ্যাত গবেষক। তিনা গণিতে অসাধারণ প্রতিভা দেখাচ্ছে। রাজীবের ব্যবসা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। আর আমি এখন একজন সুখী মা যার পরিবার মানবকল্যাণে নিবেদিত। সেই দুপুরের ঘটনা আমার মনে আজও স্পষ্ট। রিয়াজ যদি লুনার প্রেগন্যান্সি নিয়ে চিন্তিত না হতো, আমরা হয়তো কখনোই আমাদের পারিবারিক রহস্যের সন্ধান পেতাম না। কিন্তু এখন আমি জানি যে জীবনে কিছুই দুর্ঘটনা নয়। সবকিছুর পেছনে একটা গভীর পরিকল্পনা আছে। রঘুনাথ কাকু এখনও আমাদের সাথে আছেন। তিনি বলেন, মিতালি, তোমাদের দেখে আমার মনে হয় আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ হয়েছে গি। আমাদের গোপন কক্ষটা এখন একটা জাদুঘরে পরিণত হয়েছে। মানুষ এসে আমাদের পারিবারিক ইতিহাস দেখে যায়। লুনা এখন অনেকগুলো বাচ্চার মা। তার বাচ্চাগুলোও আমাদের গবেষণায় সাহায্য করে। কখনো কখনো মনে হয় আমাদের এই পুরো যাত্রাটা একটা স্বপ্নের মতো। কিন্তু এটা বাস্তব। আমাদের কঠোর পরিশ্রম আর পারিবারিক ঐতিহ্যের ফল। আজ যখন আমি আমাদের গবেষণা কেন্দ্রে বসে এই গল্প বলছি, বাইরে অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসার জন্য। রিয়াজ এখনও তার কাজ নিয়ে ব্যস্ত। তিনা তার গণিতের গবেষণা মগ্ন। রাজীব তার অফিসের কাজ শেষ করে সন্ধ্যায় এসে গবেষণায় সাহায্য করে। আমাদের পরিবার এখন শুধু একটা পরিবার নয়, একটা মিশন। মানুষের সেবায় নিবেদিত একটা পরিবার।
সেই দুপুরে মেজারিং টেপ নিয়ে রিয়াজের কথায় আমি যতটা বিরক্ত হয়েছিলাম, এখন সেই মুহূর্তের জন্য কৃতজ্ঞ। কারণ সেই মুহূর্তটাই আমাদের জীবন বদলে দিয়েছে। আজ রাতে যখন আমি বিছানায় শুয়ে থাকব, আমার মন ভরে থাকবে গর্বে। আমার পরিবার শুধু আমার নিজের সুখের জন্য নয়, পুরো মানবজাতির কল্যাণে কাজ করছে। এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় পুরস্কার।